স্বাগতম সবাইকে। আমাদের আজকের চ্যাপ্টারটা হচ্ছে অভিন্ন কণা বা আইডেন্টিক্যাল পার্টিকেলস। একটা সুন্দর বাংলা করা হয়েছে অভিন্ন কণা। হ্যাঁ, আইডেন্টিক্যাল কথাটার অনেকগুলো অর্থ হয়, তো এই ক্ষেত্রে আমার মনে হয় খুব চমৎকার বাংলা এখানে ব্যবহার করা হয়েছে, অভিন্ন কণা। আগে আমরা একটু বিষয়টার মানে এই চ্যাপ্টার বা এই আলোচনার আহ মূলত প্রেক্ষাপটটা একটু আমরা আলোচনা করি। দেখো, এই বস্তু জগতে দৃশ্য এবং অদৃশ্য যে সকল বস্তুর অস্তিত্ব রয়েছে, তাদের সবারই কিন্তু গাঠনিক উপাদান হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা, যেটা আমরা মৌলিক কণিকা বলি। তারপরে তোমার গাঠনিক উপকরণ বলি, উপাদান বলি। আর এক সময় ছিল যেমন আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পর্যন্ত গিয়ে আমরা থেমে গেছি। আমরা ভেবেছি এর থেকে ছোট আর কোনো কিছু নেই। পরে দেখা গেছে না, এদের মধ্যেও আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা রয়েছে যা দ্বারা এরা গঠিত। তাহলে এই যে কণা জগৎটা, এই কণা জগতের কণাগুলিকে তাদের ভর, চার্জ, তারপর অ্যাঙ্গুলার মোমেন্টাম, স্পিন ইত্যাদি ধর্মের উপরে ভিত্তি করে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তো তাহলে অভিন্ন কণা কথাটা কেন আসছে? অর্থাৎ একটা শ্রেণীর বা একটা গ্রুপের সবার যাদের বৈশিষ্ট্যগুলো একই রকম তাদেরকে আমরা বলছি অভিন্ন। আর এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে তাদের যে ভৌত ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, যেটা আমরা বললাম, এই ক্যারেক্টারিস্টিক্স এর একটা সিমিলারিটি অনুযায়ী তাদেরকে ক্লাসিফাই করা হয়ে থাকে। তবে এর মধ্যে চার্জ, অ্যাঙ্গুলার মোমেন্টাম বা স্পিন, এই বৈশিষ্ট্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পিনের উপর ভিত্তি করে কণার শ্রেণীবিন্যাস করা হয়, যেমন আমরা বলি বোসন, ফার্মিয়ন, দুটো ক্যাটাগরি রয়েছে। তারপরে ইত্যাদি, চার্জড, আনচার্জড, এটা একটা ক্যাটাগরি হতে পারে। তাহলে এই ধর্মগুলোর ভিত্তিতে বস্তু জগতের সব কণাগুলোকে আমরা পৃথক করে দেখি। তাত্ত্বিক সমীকরণে কণাগুলোর এই সকল ধর্মাবলীকে অপরিবর্তনীয় প্যারামিটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এখন সিস্টেমের বিভিন্ন কণার জন্য যদি এই সকল প্যারামিটারকে পৃথক করা না যায়, খেয়াল করো, পৃথক করা না যায়, এমনকি একটি কণার অবস্থানাঙ্ক এবং স্পিন স্থানাঙ্ক সমূহ অপর একটি কণার যদি অনুরূপ স্থানাঙ্কের সাথে আন্ত বদল করলে ওই ভৌত সিস্টেমের কোনো প্রকার পার্থক্য পরিলক্ষিত হয় না, অর্থাৎ পার্থক্য অযোগ্য হয়। পার্থক্য অযোগ্য, ইনডিস্টিংগুইশেবিলিটি যেটাকে বলছি আমরা। এই ইনডিস্টিংগুইশেবিলিটির মানে হচ্ছে একদম সর্বতোভাবে একই রকম। মনে করো দুটো সিস্টেম ছিল, আমরা যে কথাটা বলতে চাচ্ছি সেই কথাটার অর্থ হচ্ছে এরকম যে আমরা দুটো সিস্টেম নিয়ে পাশাপাশি কথা বলছি। তো এই সিস্টেমের মধ্যে, ফর এক্সাম্পল, এটা একটা সিস্টেম, এখানে কতগুলো কণা রয়েছে, কণিকা রয়েছে, যে কয়টা রয়েছে অথবা যা রয়েছে, এই সিস্টেমটার মধ্যেও সেম এই কণাগুলো রয়েছে। এখন যদি এমন হয় যে আমি এই কণাটিকে এইখানে এই সিস্টেমে নিয়ে আসছি, এই কণাটিকে এই সিস্টেমে নিয়ে গেছি, বা যে কোনো একটাকে যদি আমি ইন্টারচেঞ্জ করি, এবং তাতে করে এই দুটো সিস্টেমের ভৌত অবস্থার কোনো প্রকার পরিবর্তন ঘটেনি, অর্থাৎ দুটো হুবহু একই রকম রয়ে গেছে, আগে যেরকম ছিল সেরকম, তখন আমরা বলবো যে এই কণাগুলো হচ্ছে ইনডিস্টিংগুইশেবল, অর্থাৎ এদের মধ্যে পার্থক্য করা সম্ভব নয়, তারা হুবহু একই রকম। এটাকে বলে পার্থক্য অযোগ্যতা। বোঝা গেল? বুঝতে পেরেছো? জি স্যার। আর এই পার্থক্য অযোগ্যতার যে ধর্ম, এটা কিন্তু মূলত খুবই গুরুত্বপূর্ণ কণাগুলি সম্পর্কে আমরা আলোচনা করার জন্য, বা তাদের চরিত্রায়ন করার জন্য, তাদের বর্ণনা বৈশিষ্ট্য আলোচনার জন্য, তাদের ধর্মাবলী নিয়ে কথা বলার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। চিরায়ত বলবিদ্যায় অভিন্ন কণাসমূহ তাদের ভৌত গুণাবলীর অভিন্নতা সত্ত্বেও এবং স্বতন্ত্র অস্তিত্ব বজায় রাখে যদি একজোড়া কণা সম্পূর্ণরূপে পরস্পরের সমতুল্য হয়, অর্থাৎ সম্ভাব্য সকল শর্তাধীনে এদের হ্যামিল্টনিয়ানের রূপ একই রকম থাকে। আমরা জানি যে হ্যামিল্টনিয়ান মানে হচ্ছে তার টোটাল এনার্জি, যেটা আমরা কোয়ান্টাম মেকানিক্সে পড়েছি।
তারপরে তোমাদের আরেকটা সাবজেক্ট রয়েছে না, যে সাংখ্যায়নিক বলবিদ্যা বা পরিসংখ্যানিক বলবিদ্যা। ওখানেও দেখবে এই কণাগুলোর জন্য ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স এবং কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স দুটো পরিসংখ্যান রয়েছে। তো এখানে আমরা চিরায়ত বলবিদ্যা অনুযায়ী যেটা আলোচনা করি সেটা হচ্ছে ক্লাসিক্যাল স্ট্যাটিস্টিক্স, আর এখানে আমরা আলোচনা করব কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিদ্যা। পার্টিকেল ফিজিক্স বলো বা যেটাকে আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স বলছি, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সটা অ্যাকচুয়ালি পার্টিকেল ফিজিক্সে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর গুরুত্ব অপরিসীম। থার্মাল প্রপার্টিজ বলো, তারপরে পার্টিকেল ডিস্ট্রিবিউশন বলো, যা কিছু বলো না কেন, সব ক্ষেত্রেই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর একটা অনবদ্য গুরুত্ব বা ভূমিকা রয়েছে। তাহলে খেয়াল করো, তথাপি ওদের স্পষ্ট গতি ও সঞ্চার পথ, তথাপি ওদের স্পষ্ট গতি ও সঞ্চার পথের অস্তিত্ব নীতিগতভাবে কণাদ্বয়ের মধ্যে পার্থক্য নির্ণয় সম্ভব করে থাকে। তাহলে কোন ক্যারেক্টার দিয়ে পার্থক্যটা হচ্ছে, যে হুবহু একই রকম হওয়া সত্ত্বেও তাদের গতিশীলতার যে ট্র্যাজেক্টরি, মানে যে পথে তারা আহ গতিশীল, দুইজনের গতিশীলতার বা গতিপথের ভিন্নতা দ্বারা তাদের মধ্যে আমরা পার্থক্য নিরূপণ করে থাকি। এটা এই কারণে সম্ভব হয় যে কণাদ্বয়ের তরঙ্গ মোড়ক, বা আমরা তো জানি যে এই ডাইমেনশনের যে কণা যাদেরকে নিয়ে আমরা কথা বলছি তাদের ওয়েভ ক্যারেক্টার বা ওয়েভ নেচারটা আমাদের অবশ্যই আমলে নিতে হবে ইন কোয়ান্টাম মেকানিক্স, বিকজ কণাগুলো ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি মেনে চলে। আর আরেকটা হচ্ছে উপরিলেপন বা ওভারল্যাপ। তাহলে কি হলো, এটা এই কারণে সম্ভব যে কণাদ্বয়ের মোড়ক বা তরঙ্গ মোড়ক উপরিলেপন করে না, অর্থাৎ তারা পরস্পরের উপর সুপার ইম্পোজ করে না, অর্থাৎ মিলে যায় না, একজন আর একজনের সাথে মিলে যায় না, দুজন মিলে একটা হয়ে যাবে এরকম ঘটনা ঘটে না। এবং কণাদ্বয় আলাদা পার্থক্যযোগ্য অবিচ্ছিন্ন কক্ষপথে গতি সম্পাদন করে। সো দিস ইজ দ্য ক্লাসিক্যাল পয়েন্ট অফ ভিউ। কোয়ান্টাম বলবিদ্যায় ঘটনাটা ভিন্ন। এখন আমরা কোয়ান্টাম মেকানিক্সের প্রসঙ্গে আসছি। এক্ষেত্রে একই রকম কণার তরঙ্গ মোড়ক উপরিলেপন করে। দ্যাট মিনস যেটা ক্লাসিক্যালি সম্ভব ছিল না, ক্লাসিক্যাল কনসেপ্টে যেটা আমরা আমলে নিইনি বা অসম্ভব বলে বিবেচনা করেছি, বাট ইন কোয়ান্টাম মেকানিক্স দিস ইজ পসিবল। অর্থাৎ কণাদ্বয়ের একই রকম কণার তরঙ্গ মোড়ক বা ওয়েব প্যাকেট তারা পরস্পর ওভারল্যাপিং হতে পারে এবং কোনো ক্রমেই কণার গতির সঞ্চারপথ নির্ণয় করা যায় না। ফলে কোয়ান্টাম বলবিদ্যা একই সময়ে বিভিন্ন অঞ্চলে, মানে ওভারল্যাপিং রিজিয়ন যেটাকে আমরা বলছি, প্রাপ্য দুটি অভিন্ন কণার কোনটি কোন কণা, অর্থাৎ কণা এক অথবা কণা দুই, তা পৃথকভাবে চিহ্নিত করা সম্ভব হয় না। তাই কোয়ান্টাম বলবিদ্যায় অভিন্ন কণার পার্থক্য অযোগ্যতার ফল অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ। যেটা আমি শুরুতেই বললাম যে ইনডিস্টিংগুইশেবিলিটি ক্যারেক্টার বিটুইন দ্য বা অ্যামংস্ট দ্য পার্টিকলস, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন দ্য ডিসকাশন অফ কোয়ান্টাম মেকানিক্স। এবার আসো, পার্থক্য অযোগ্যতার নীতিটা তাহলে কি হবে? অর্থাৎ যদি এরকমই হয় যে দুটি কণা আসলে সর্বতোভাবে তাদের মধ্যে পার্থক্য করা সম্ভব নয়, তখন সেই কণাগুলোর ক্যারেক্টারিস্টিক্স কি হবে? দেখো, লক্ষ্য করো, অভিন্ন কণা সমন্বয়ে গঠিত সিস্টেমের সংযুক্ত সকল পরিমেয় রাশি অবশ্যই পরিবর্তনশীল চলক সাপেক্ষে প্রতিসম। প্রতিসম মানে সিমেট্রিক। ইফ ইউ ইন্টারচেঞ্জ, নাথিং উইল বি চেঞ্জড। আলটিমেটলি তার হ্যামিল্টনিয়ানের কোনো পরিবর্তন ঘটবে না। কণাগুলোর আন্তঃবদলে হ্যামিল্টনিয়ানের কোনো পরিবর্তন ঘটবে না। একে পার্থক্য অযোগ্যতার নীতি বলে। তার মানে আমি যদি একটা সিস্টেমে কণাগুলোকে এভাবে সাজাই, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, সিরিয়ালি n নাম্বার পর্যন্ত, ওই কণাগুলোকে নিয়ে যদি আরেকটা সিস্টেম তৈরি করি, 2 নাম্বার, 3 নাম্বার, 1 নাম্বার, 5 নাম্বার, 10 নাম্বার, 9 নাম্বার, 8 নাম্বার, 7 নাম্বার, এলোমেলো করে আমি দিলাম, দেওয়ার পরে দুটো সিস্টেম যদি তৈরি করি, দে উইল বি সেম, দ্যাট হ্যামিল্টনিয়ানের কোনো পরিবর্তন ঘটবে না। অর্থাৎ সিস্টেমের অভিন্ন কণাগুলোর যে কোনো বিন্যাসের ফলে হ্যামিল্টনিয়ান অপরিবর্তিত থাকবে। একটা এক্সাম্পলে যদি আমরা যাই, হিলিয়াম পরমাণুর ইলেকট্রনিক ব্যবস্থা উল্লেখযোগ্য। কিরকম? হিলিয়াম পরমাণুতে কয়টা ইলেকট্রন থাকে? হিলিয়াম পরমাণুতে কয়টা ইলেকট্রন থাকে? দুইটা স্যার। 2টি ইলেকট্রন থাকে। তাহলে দুইটি সেই লেখা। 2টি ইলেকট্রনের টোটাল যে হ্যামিল্টনিয়ান সেটা হবে ইলেকট্রন দুইটার, ধরো 1 নাম্বার, 2 নাম্বার ইলেকট্রন, তাদের গতিশক্তি। তারপরে আসবে নিউক্লিয়াসের সাথে প্রত্যেকটি ইলেকট্রনের যে পটেনশিয়াল এনার্জি, সে পটেনশিয়াল এনার্জি আমরা জানি যে পটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে তোমার কিউ
পটেনশিয়াল এনার্জি যদি আমরা বলি তাহলে Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0 আর। এখানে 4πε0টাকে আনা হয়নি, আমরা মনে করো কনস্ট্যান্ট কোয়ান্টিটি হিসেবে সিস্টেম অফ মেজারমেন্টের কারণে আমরা ধরো সিজিএস পদ্ধতিতে কাউন্ট করছি, তাহলে আমার ওই টার্মটার দরকার নেই। ওটাকে বাদ রাখলে তোমার আসবে নিউক্লিয়াসের চার্জ হচ্ছে ZE, আর একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে E, তাহলে ZE ইন্টু E ইজ ইকুয়াল টু ZE স্কোয়ার। যেহেতু নিউক্লিয়াসের চার্জ হচ্ছে পজিটিভ, ইলেকট্রন চার্জ নেগেটিভ, তাহলে মাইনাস ই ইন্টু প্লাস ই করলে মাইনাস ই স্কোয়ার আসবে। তাহলে আমি পাবো মাইনাস ZE স্কোয়ার বাই R1 মাইনাস ZE স্কোয়ার বাই R2। এই ZE স্কোয়ারকে যদি আমরা কমন নিই তাহলে 1/R1 প্লাস 1/R2। এরপরে আসবে দুটি ইলেকট্রনের মধ্যবর্তী ইন্টারাকশনের ফলে যে এনার্জি। দুটি ইলেকট্রন যদি থাকে তাহলে তার প্রত্যেকের চার্জ হচ্ছে মাইনাস ই, তাহলে মাইনাস ই ইন্টু মাইনাস ই স্কোয়ার, আর ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী রিলেটিভ ডিস্টেন্স। তো রিলেটিভ ডিস্টেন্সটা হবে R1 মাইনাস R2 এর মডুলাস। অর্থাৎ ইফ ইউ স্টার্ট ফ্রম দ্য সেন্টার, আমরা যদি মনে করি যে ইলেকট্রন দুটো এরকম আছে, এই কনসেপ্ট গুলো একদম ভিজুয়ালাইজ করতে হবে, আদারওয়াইজ বুঝতে খুব ঝামেলা হয়ে যাবে। আমরা কনসেপ্ট গুলো ভিজুয়ালাইজ করতে পারি না বলে সহজ জিনিস আমাদের কাছে কঠিন মনে হয়। মনে করো এটা একটা হিলিয়াম, এটা হচ্ছে হিলিয়ামের নিউক্লিয়াস যেখানে ZE পরিমাণ প্রোটন রয়েছে, আর এটা হচ্ছে আমার মনে করো ইলেকট্রন। তো সাধারণত সাব অরবিটালে আমরা যে ইলেকট্রনের মোশনটাকে দেখাই, মনে করো একটা এভাবে ঘুরছে আর একটা এভাবে ঘুরছে, কেমন এভাবে আমরা দেখাই। তা আমি ধরলাম যে একটা ইলেকট্রন হচ্ছে এখানে আর একটা ইলেকট্রন এখানে, এটা হচ্ছে আমার অরিজিন। তাহলে আমি এই 1 নম্বর ইলেকট্রনের অবস্থান ভেক্টর ধরলাম নিউক্লিয়াসের সেন্টার থেকে R1, আর 2 নম্বর ইলেকট্রনের অবস্থান ভেক্টর ধরলাম নিউক্লিয়াসের সেন্টার থেকে R2। তাহলে এই যে তাদের মধ্যে রিলেটিভ ডিস্টেন্স, সেটা হচ্ছে যদি আমি ভেক্টর ব্যবহার করি তাহলে R2 মাইনাস R1। তাহলে যখন আমি মডুলাস ব্যবহার করব, এখন কয়টা ব্যাপার আসছে দেখো। ZE এটাও মাইনাস ই চার্জ, এটাও মাইনাস ই চার্জ। তাহলে প্রথমে আসছে এর ভর M, এর ভর M। তাহলে ওর একটা গতি বেগ রয়েছে মনে করো V1, এরও একটা বেগ রয়েছে মনে করো V2। বিষয়গুলো ভালো করে খেয়াল করো। তাহলে প্রথম ইলেকট্রনের গতিশক্তি হচ্ছে পি স্কোয়ার বাই হাফ এম V1 স্কোয়ার, মানে P1 স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস M। পরের ইলেকট্রনটার ক্ষেত্রেও P2 স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস M। তারপরে আসছে এই ইলেকট্রনের ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি মাইনাস ZE স্কোয়ার বাই কত R1। এটার জন্য আসছে মাইনাস ZE স্কোয়ার বাই R2। তারপরে আসছে এই ইলেকট্রন টু এই ইলেকট্রনের মধ্যে ইন্টারাকশনের ফলে যে এনার্জি, সেই এনার্জি হচ্ছে প্লাস মাইনাস ই ইন্টু মাইনাস ই ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী রিলেটিভ ডিস্টেন্স। ওটাকে আমরা বলতে পারি মডুলাস দিলে R1 মাইনাস R। মডুলাস মানে পজিটিভ ভ্যালুটাই আসবে। তাহলে ফাইনালি তার টোটাল হ্যামিল্টনিয়ান গিয়ে দাঁড়াচ্ছে, হ্যামিল্টনিয়ান যদি আমি হিসাব করি তাহলে সেটা আসছে ইলেকট্রন 1 এবং 2 এর, যে 1 2 দিয়ে বুঝিয়েছি আমরা, সেটা আসছে P1 স্কোয়ার বাই টোয়াইস M। একটা জিনিস খেয়াল রাখতে হবে, সব ইলেকট্রনের ভর একই, এই কারণে M এর মানের কোনো M1 M2 লিখিনি আমরা। প্লাস P2 স্কোয়ার বাই টোয়াইস M মাইনাস ZE স্কোয়ারটা কমন নিলে ZE স্কোয়ার ইন্টু 1/R1 প্লাস 1/R2। তারপরে আসছে মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস ই স্কোয়ার ডিভাইডেড বাই মডুলাস অফ R1 মাইনাস R2। ক্লিয়ার? Yes, sir. তাহলে এখন যদি আমরা এই ইলেকট্রনটা এইখানে আর এইটা এখানে বিবেচনা করি, আমার টোটাল টার্মে কোনো পরিবর্তন হবে? কোনো প্রকার Yes, sir. পরিবর্তন হবে মনে হয়? বোঝা গেল? বুঝতে পারলে সবাই ইনডিস্টিংগুইশাবিলিটি জিনিসটা কি? কি এনাম, কথা বলো না কেন? জাহিদ, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। এই চিত্রটা এবং এক্সাম্পলটা বুঝতে পেরেছো?
হ্যাঁ স্যার। তার মানে আমরা যদি রিঅ্যারেঞ্জ করি, যদি এটাকে পি2 স্কোয়ার আগে পি1 স্কোয়ার পরে লিখি, এগুলো প্রত্যেকটাকে যদি আমরা আলাদাভাবে লিখি, এটা আর স্কোয়ার না, এখানে নিচে আর2, এই টুটা উপরে চলে গেছে, এই জন্য এরকম দেখা যাচ্ছে। এটা কারেকশন করে লিখো। সো H21 is equal to H12. So they are indistinguishable. Electrons are indistinguishable in helium atom. এবার আসো বিন্যাস অপারেটর বা আন্তঃবদল অপারেটর, মানে অপারেটর অফ ইন্টারচেঞ্জ বা পারমিউটেশন অপারেটর, অর্থাৎ রিঅ্যারেঞ্জমেন্ট করা। পারমিউটেশন মানে তো তোমরা জানো, প্রতিসম এবং অপ্রতিসম তরঙ্গ অপেক্ষক। মানে কোন ক্ষেত্রে তরঙ্গ অপেক্ষক প্রতিসম হবে, কোন ক্ষেত্রে অপ্রতিসম হবে। এই কনসেপ্ট গুলো একটু থিওরিটিক্যাল ডিসকাশন হলেও এটা কনসেপচুয়ালি অবশ্যই ক্লিয়ার হতে হবে, আদারওয়াইজ তুমি পরবর্তী মানে ধারাবাহিক রিডিং এর মাধ্যমে যে আন্ডারস্ট্যান্ডিংটাকে ক্লিয়ার করা, এটা কঠিন হয়ে যাবে। তাহলে এই টপিকটা আমি ডিসকাস করি। দেখো, এন সংখ্যক কণা সমন্বয়ে গঠিত কোয়ান্টাম সিস্টেম বিবেচনা করি। তার মানে ওই সিস্টেমের ওয়েভ ফাংশন যদি আমি বলি সাই, তার মানে সাই ইজ ইকুয়াল টু 1 2 3, সাই ইজ এ ফাংশন অফ 1 2 3 আর তম এস তম এবং করতে করতে এন তম পর্যন্ত আমরা গেলাম তরঙ্গ দ্বারা বর্ণিত। এখানে এক দ্বারা কলা এক এবং স্থানাঙ্ক, অবস্থানাঙ্ক এবং স্পিন নির্দেশ করা হয়েছে। তাহলে একইভাবে 2 দ্বারা, 3 দ্বারা, এইভাবে আমরা এখানে রিপ্রেজেন্ট করেছি। এখানে রয়েছে কণা, তার অবস্থান ফ্রম দ্য রেফারেন্স পয়েন্ট, তার স্পিন, এইভাবে আমরা সিরিয়ালটাকে মেনটেন করে লিখেছি প্রত্যেকটা কণার জন্য। এখন একটি অপারেটর পি কে আমরা নিম্নরূপে সংজ্ঞায়িত করি। এমন একটা অপারেটর আমরা সিলেক্ট করলাম যেটা অবস্থানাঙ্ক এবং স্পিনের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী সে অপারেট করবে। এই জন্য PRS লিখেছি আমরা, ভালো করে খেয়াল করো, PRS। তাহলে যদি আমরা এভাবে বলি যে আর-তম কণা এবং এস-তম কণার মধ্যে আমরা আন্তঃবদল করব, যেমন আমরা এখানে এন সংখ্যক কণাকে এখানে নিয়েছি, ঠিক আছে। তো এন সংখ্যক কণার সিরিয়াল, যেমন প্রথমে আমি বললাম যে এখানে যেমন প্রথমে বলেছি, যদি এমন হয় যে H1 2 3 4 ইত্যাদি আমি যদি র্যান্ডম ভাবে ইন্টারচেঞ্জ করি, টোটাল হ্যামিল্টনিয়ান কোনো পরিবর্তন হবে না। একইভাবে আমরা ওয়েভ ফাংশনটার ক্ষেত্রে হয়তো 1 2 3 4 এভাবে লিখেছি, আমরা তো চেঞ্জ করে পার্টিকুলার দুটো জায়গা আমরা ইন্টারচেঞ্জ করছি। একটা হচ্ছে এখানে আর তম কণা আগে ছিল, এস-তম কণা সিরিয়াল পরে ছিল। এটাকে আমরা যদি ইন্টারচেঞ্জ করে এস-তম কণাটাকে আর-তমের জায়গায় এবং আর-তমটাকে এস-তম জায়গায় নিয়ে যাই, তাহলে যে কাণ্ডটি ঘটলো সেটা হচ্ছে এই অপারেটরের অপারেশনের ঘটনা। অর্থাৎ পি অপারেটর দিয়ে সাই এই সিরিয়াল বা এই সিকোয়েন্স অপারেট করার ফলে ফলাফলটা আসলো সাই এই সিকোয়েন্স, অর্থাৎ আর এবং এস ইন্টারচেঞ্জ হলো, আন্তর্গত করেছে। অর্থাৎ সংগঠনের পর আর কণাটি এস কণা এবং এস কণাটি আর কণা হয়েছে। তাহলে এই অপারেটরকে বিন্যাস অপারেটর বা আন্তঃবদল অপারেটর বা ইন্টারচেঞ্জ অপারেটর হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। তাই ইন জেনারেল আমি কি বলবো, পি অপারেটর এমন একটি অপারেটর যে দুটো কণা 1 2 এর ওয়েভ ফাংশনে অপারেট করলে সে আমাকে 2 1 অ্যারেঞ্জমেন্টের ওয়েভ ফাংশন দিব। তাহলে এই অপারেটরের একটা ভূমিকা কিন্তু রয়েছে। তাহলে এখন যদি আমি এটার আইগেন মান বের করতে চাই, আইগেন মান সমীকরণটা কিভাবে লিখবো? মনে করলাম পি আর এস এর আইগেন মান হচ্ছে পি, আর তার অপারেশনের ফলে সাই আর এস সিকোয়েন্স চেঞ্জ হয়ে এস আর সিকোয়েন্স ধারণ করে। হ্যাঁ, না ভুল বলেছে। সাই আর এস এর উপরে সে আইগেন মান, আইগেন মানটা আমরা কখন বলি, যখন কোন অপারেটর কোন একটা ফাংশনের উপর অপারেট করে একটা ভ্যালু দিবে এবং ওই ফাংশনটাকে আমাকে ফেরত দিবে, তাহলে আমি বলবো সেটাকে হচ্ছে তোমার আইগেন ভ্যালু ইকুয়েশন। তো তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দেখিয়েছি ইন্টারচেঞ্জটা, কারণ এখানে আমরা আইগেন মান উল্লেখ করি নাই। কিন্তু যদি আইগেন মানটা বসিয়ে দিই, তাহলে এই মানে তার গুণফলের ফলাফল কি হবে, এই ফাংশনটা অ্যাজ ইট ইজ অপরিবর্তিত যে ফাংশন ছিল সেই ফাংশনই থাকবে। তাহলে সেই আইগেন মানটা যদি হয় পি, সেক্ষেত্রে আমরা পি আর এস কে সাই এর উপর অপারেট করলে ঠিক সাই আর এস সাই যা ছিল সে ওই ফাংশনটা আমরা ফেরত পাচ্ছি, মাল্টিপ্লাইড বাই সাম ভ্যালু,
সেই ভ্যালুটা হচ্ছে পি। এখন এই পি এর মান যদি 1 হয় তাহলে এটা সিমেট্রিক হলো, আর যদি -1 হয় তাহলে অ্যাসিমেট্রিক বা অপ্রতিসম হলো। সেটা আমরা একটু দেখবো। এবার সমীকরণটিকে যদি আমি আরেকবার ওই একই অপারেটর দিয়ে অপারেট করাই, তাহলে আমরা এই সেম ভাবে এখানে পাচ্ছি পি স্কোয়ার সাই, আবার একই জিনিস পাচ্ছি। কেমন? তাহলে 6.1 নম্বর সমীকরণ যেটা, এই সমীকরণকে আমরা পি আর এস দিয়ে সংগঠন করে পাই পি আর এস, অর্থাৎ এই যেটা, এই সমীকরণটাকে যদি পি আর এস দিয়ে আমি সংগঠন করি, তাহলে এখানে পি আর এস আর একবার নিলে এখানে কি আসছে দেখো। পি আর এস যদি একবার নিই তাহলে ডান পাশে আসছে পি আর এস এত, অর্থাৎ এর ভ্যালুটা পি আর এস ডাবল অপারেশন তুমি যদি করো, তাহলে পি আর এস করলে আমাদের ওখানে এস আর হয়েছিল, সেকেন্ড টাইম হওয়ার পর সে আবার ইন্টারচেঞ্জ করে এটাকে আগের জায়গায় ফিরিয়ে দিল। প্রথমবার অপারেট করে ইন্টারচেঞ্জ করেছিল এস আর, সেকেন্ড টাইম যখন অপারেট করলাম, করার ফলে সে আবার আগের ফাংশনটি আমাকে ফিরিয়ে দিল। তার মানে এখানে কিন্তু কোনো সংখ্যা আমি দেখতে পাচ্ছি না, তার মানে এখানে একটা 1 আছে। তাহলে কাজেই পি অপারেটরকে দিয়ে দুবার যদি সংগঠিত করায়, তাহলে 6.3 এবং 4 সমীকরণ তুলনা করি, 4 এই 3 কম্পেয়ার করে, তাহলে পি স্কোয়ারের জায়গাতে রয়েছে এখানে 1, অর্থাৎ পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বা পি ইজ ইকুয়াল টু +-1, একটু আগে আমি বলেছি। অর্থাৎ বিন্যাস অপারেটরের আইগেন মান হলো +-1। তাহলে আহ, সে কথার মানে কি? সে কথার মানে হচ্ছে, যদি একটু আগে বললাম যে যদি এটা প্লাস হয়, +1 হয় তাহলে সিমেট্রিক, আর যদি -1 হয় তাহলে অ্যান্টিসিমেট্রিক বা সিমেট্রিক। অভিন্ন কণা যাদের সহজাত স্পিন শূন্য অথবা পূর্ণ সংখ্যা, তাদেরকে নিম্নরূপে আমরা প্রতিসম তরঙ্গ অপেক্ষক দ্বারা বর্ণনা করতে পারি। অভিন্ন কণা যাদের সহজাত স্পিন শূন্য অথবা পূর্ণ সংখ্যা, তাদেরকে আমরা নিম্নরূপ প্রতিসম তরঙ্গ অপেক্ষক দ্বারা বর্ণনা করতে পারি। কিরকম? প্রতিসম হলেই তো +1 আমি বলেছি। আবার যেটা অপ্রতিসম, হাফ স্পিন যদি হয়, ধরো ওই যে এরপরে আমরা বলবো যে কোনটা ফার্মিয়ন এবং কোনটা বোসন কণা। বোসন কণা যদি হয়, বোসন কণার ক্ষেত্রে তোমার স্পিন হয় শূন্য অথবা পূর্ণ সংখ্যা গুণিতক, তাহলে সেটা হবে প্রতিসম। আর যদি এটা হাফ স্পিন, মানে হাফ ইন্টিজার, হাফ অড ইন্টিজার মাল্টিপল হয়, অর্থাৎ হাফ, 3/2, 5/2 এই ধরনের হয়, যাদেরকে আমরা ফার্মিয়ন বলি, তাদের ক্ষেত্রে এটা হবে মাইনাস, অর্থাৎ অপ্রতিসম। একটা কথা মনে রাখতে হবে, পলির বর্জন নীতি যে আমরা পড়েছি, পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, সেটা প্রযোজ্য শুধুমাত্র ফার্মিয়নের ক্ষেত্রে। এখন এই পর্যন্ত আলোচনাটা ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের বলো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এখন আন্তঃবদল সংগঠনের প্রভাব পর্যবেক্ষণে যে দুটো ভিন্ন অভিন্ন কণার সমন্বয়ে গঠিত সিস্টেমের হ্যামিল্টনিয়ান বিবেচনা করে। তাহলে একটা জিনিস খেয়াল করেছো যে এখানে কিন্তু আমরা যখন বিজোড় গুণিতক স্পিনের উপর অপারেট করেছি, তখন কিন্তু তারা অ্যাসিমেট্রিক হয়েছে। ইন্টারচেঞ্জ করার ফলে, ইন্টারচেঞ্জ অপারেটরে এখানে কিন্তু অ্যাসিমেট্রিক হয়েছে, অর্থাৎ আর কে এস এর জায়গায় এস কে আর এর জায়গাতে যখন আমরা ট্রান্সফার করেছি, তখন একটা নেগেটিভ সাইন চলে আসছে। তার মানে এটা কিন্তু প্রতিসম নয়, এটা অপ্রতিসম। এবং এটা কার ক্ষেত্রে হয়? এটা ফার্মিয়নের ক্ষেত্রে হয়, বা ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক যারা মেনে চলে, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, মিউন, এরা হচ্ছে ফার্মিয়ন। কেমন? আবার এখানে বোসনের ক্ষেত্রে আমরা যেটা বলেছি যে, মানে তোমার স্পিন 0 অথবা পূর্ণ সংখ্যা, তাহলে সেক্ষেত্রে তারা অপারেট করে ঠিক আগের জায়গায় চলে আসে, বিধায় সেটা সিমেট্রিক ওয়েভ ফাংশনই দেখে, অ্যাসিমেট্রিক হয়। হাফ ইন্টিজার হলে তারা একবার অপারেশনে আগের জায়গায় আসতে পারে না, তখন তারা অপোজিট ফেজে চলে যায়, অর্থাৎ পূর্ববর্তী ওয়েভ ফাংশনে ঋণাত্মক ক্যারেক্টার শো করে। সে কারণে ওটাকে আমরা বলছি
এই ক্ষেত্রে বলছি অ্যাসিমেট্রিক অথবা অপ্রতিসম। তাহলে এখানে বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স যেটা আছে সেটা বোসন পার্টিকেল ফলো করবে। এখানে যেমন ধরো হিলিয়াম পরমাণু স্পিন জিরো, আলফা কণা স্পিন জিরো, এগুলো হচ্ছে বোসন। তারপরে মেসন কণাগুলো, বিশেষ করে পাই মেসন, কে মেসন, রো মেসন, এটা হচ্ছে বোসন পার্টিকেল, ওদের স্পিন হচ্ছে পূর্ণ সংখ্যা। এখন আমরা আন্তঃবদল সংগঠনের প্রভাব পর্যবেক্ষণের জন্য দুটো অভিন্ন কণা, বারবার আমরা বলছি অভিন্ন কণা, ইনডিস্টিংগুইশেবল পার্টিকেল বা আইডেন্টিক্যাল পার্টিকেল সমন্বয়ে গঠিত আমরা সিস্টেমে হ্যামিল্টনিয়ান বিবেচনা করব। ধরো P1 P2 দুইজনের মোমেন্টাম ছিল, তাহলে তাদের কাইনেটিক এনার্জি যে P1 স্কোয়ার বাই 2 প্লাস P2 স্কোয়ার বাই 2 এবং দুইজনের মধ্যে পটেনশিয়াল এনার্জি মনে করো V12 দিয়ে আমরা চিহ্নিত করলাম। এখন এম হলো প্রতিটি কণার ভর, P1 এবং P2 যথাক্রমে প্রথম ও দ্বিতীয় কণার ভরবেগ, V12 হলো বিভব শক্তি যা কণাদ্বয়ের আপেক্ষিক স্থানাঙ্কের অপেক্ষক, অর্থাৎ তাদের মধ্যবর্তী যে মানে অবস্থান যেটা রয়েছে আপেক্ষিক, একজনের সাপেক্ষে আরেকজনের যে অবস্থান সেটার ফাংশন। এই সিস্টেমের আনুষঙ্গিক অপারেটর হলো H12 যদি আমরা বলি হ্যামিল্টনিয়ান অপারেটর, তাহলে সেটা দাঁড়াচ্ছে ওই যে পি স্কোয়ার বাই 2 কে তুমি 3 ডাইমেনশনালি চিন্তা করো, তাহলে আমরা যেমন লিখেছিলাম ডেল স্কোয়ার পি স্কোয়ার বাই 2 শোডিঞ্জার ইকুয়েশনের মধ্যে আমরা অপারেটরে কনভার্ট করেছিলাম, তো এইচ কার স্কোয়ার বাই 2 ডেল স্কোয়ার, তাহলে এখানে আসবে del1 স্কোয়ার প্লাস del2 স্কোয়ার মোমেন্টামের জন্য, আর ভি হচ্ছে পটেনশিয়াল এনার্জি। যদি আমরা স্থানাঙ্ক বিনিময় করি তাহলে H21টা দাঁড়াচ্ছে এরকম। এখন দেখো H21 এবং H12 এখানে তাদের আপেক্ষিক স্থানাঙ্কের যে ইন্টারচেঞ্জ করেছি আমরা, তাতে করে কিন্তু টোটাল কোয়ান্টিটির মধ্যে অপারেটরের তেমন ক্যারেক্টারিস্টিক্সে আমি পরিবর্তন দেখতে পাচ্ছি না, কারণ V12 মানে যা V21 মানেও তাই, যেহেতু তারা অভিন্ন। যেহেতু তারা অভিন্ন তাহলে কণাদ্বয় অভিন্ন বলে এদের সম্ভাব্য সকল বিন্যাসে শক্তির বিভব শক্তি একই থাকবে। তাহলে V21 এবং V12 একই, আর এটা কোনো একটা কিছুকে A স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে বি স্কোয়ার প্লাস A স্কোয়ার লিখলে তার অপারেশনাল কোনো বা টোটাল যোগ করে তেমন কোনো ব্যত্যয় ঘটে না। এ থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে কোনো জোড়া কণার আন্তঃবদলে হ্যামিল্টনিয়ান প্রতিসম হবে, অর্থাৎ আমরা এটা একটু আগেও দেখেছি। সো আমরা বলতে পারি H12 মানে H21 সেম। যদি আমরা শোডিঞ্জার ইকুয়েশন দেখি H psi ইকুয়াল টু E psi, তাহলে 12 এর জন্য H psi 12 মানে E psi 12, ই হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটরের আইগেন মান, যেটা আমরা জানি টোটাল এনার্জি অপারেটরের আইগেন মান। তাহলে একইভাবে আমরা যদি H21 এর কথা বিবেচনা করি তাহলে সে দিবে E psi 21। এখন তুমি H12 psi 21 যদি অপারেট করো, খেয়াল করো H21 psi 21 অপারেট করলে এটা পেয়েছো, H12 psi 21 করলেও সেম পাবে, কারণ এখানে আমরা বলেছি H12 আর H21 সেম। তাহলে এই যে ছোট ছোট লজিক গুলো, এই লজিক গুলো একটু মাথায় রাখতে হবে। সুতরাং psi 21 শোডিঞ্জার সমীকরণের সমাধান হবে। অন্য কথায় psi 12 এবং psi 21 উভয় এইচ এর আইগেন মান ই বিশিষ্ট আইগেন অপেক্ষক হবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। কাজেই সিস্টেমটিকে চ্যুত বা ডিজেনারেট বলা হয়। এবং যে কোনো রৈখিক সমাবেশ, তার মানে কি, আমরা যদি বলি psi 12 ইজ এ কম্বিনেশন অফ A psi 12 প্লাস B psi 21,
অবশ্যই ই আইগেন মান বিশিষ্ট আইগেন অপেক্ষক হবে। অর্থাৎ আমরা যদি এটাকে স্প্লিট করে এক্সপ্রেস করতে চাই, আলটিমেটলি টোটাল সিস্টেম বিবেচনা করলে তার টোটাল এনার্জি আইগেন মানের কোনো পরিবর্তন হবে না। এ ধরনের চ্যুতি বা ডিজেনারেসিকে আমরা বলি এক্সচেঞ্জ ডিজেনারেসি। এই পর্যন্ত মাথায় রাখতে হবে। নেক্সট ক্লাসের আগে এই কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হবে। ঠিক আছে? তোমাদের কোনো প্রশ্ন আছে এই প্রসঙ্গে? স্যার এই পর্যন্ত বুঝতে পেরেছি। দেখো, চিন্তা করে দেখো কারো কোনো প্রশ্ন আছে কিনা। এই লজিক গুলো ক্লিয়ার করতে হবে। পিডিএফটা সবার কাছে আছে? দিয়ে দিয়ে না হয়তো অনেকের কাছে নাই। দিয়েছেন নাকি স্যার? আমার তো খেয়াল নেই দিয়েছিলাম কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাসের পরে আজকে দিয়ে দিব। আর আরেকটা কথা বলি শাখান, সবাইকে বলছি, তোমরা যদি এ পর্যন্ত ক্লিয়ারলি বুঝে থাকো সত্যি সত্যি, তাহলে পরবর্তী 2-3টা টপিকে কিন্তু কোনো প্রবলেম হবে না, কারণ এই লজিক গুলোকে এখানে রিঅ্যারেঞ্জ করা হয়েছে, আর কিছুই না। আর স্পিনের স্যার, বিষয়টা, এটাই স্পিনের বুঝতে উপরে পারছি। আমরা স্পিনের উপরে আমরা অনেক বেশ ভালো সময় দিয়েছি কোয়ান্টাম মেকানিক্স কোর্স শুরু করার আগে। তাহলে যে স্পিনের বিষয়টা, দুটি অভিন্ন স্পিন হাফ কণা দ্বারা গঠিত সিস্টেম, তার সিস্টেমের স্পিন কি হবে, কিভাবে হিসাব করবো, এখানে যেটা বলা হয়েছে, আমার মনে হয় এখানে জাস্ট অপারেটর এবং স্পিন ম্যাট্রিক্স এর বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ। তো এটাও তুমি দেখলে বুঝতে পারবে। তারপরও আমি নেক্সট ক্লাসে এই টপিক থেকে শুরু করব, দুটি অভিন্ন স্পিন হাফ কণা দ্বারা গঠিত সিস্টেম। ঠিক আছে? তারপর আমরা চলে যাব স্যার, স্পিন। আমাদের আগের যে 3টা কোর্স ছিল ওইটা আপনি একটু এখন শুধু দেখে দেখে দেন, বাকি কাজ আমাদের। তারপরে যে 3টা কোর্স শুরু হয়েছে ওইটা আমাদের ওগুলিও তো মোটামুটি ভালোই স্পিডে আগাচ্ছে। এখন তোমরা আর একটু আন্তরিকভাবে লেখাপড়া করলে আর জিনিসটা আর একটু ভালো হতো আর কি। তোমাদের লেখাপড়া করার ইয়েটা, মানে ইন্টেন্সিটিটা বাড়াতে হবে। মনে রেখো স্যার যে পরীক্ষা কিন্তু যে কোনো স্যার, সময় আমার স্যার পার্সোনালি স্যার একটা সমস্যা আছে স্যার। স্যার বলো। 8টা সাবজেক্ট স্যার একটু প্যাচ লেগে যায় স্যার। শোনো, এই জন্যই তো পড়াশোনাটার ধারাবাহিকতা তো এই কারণেই রাখতে হবে। সবাই তো একইভাবে পারবে না, তাহলে তো আহ, সবাই তো তাহলে একই রকম রেজাল্ট করতে পারতো, স্যার তাই না? দেখেন স্যার, মানে কোয়ান্টাম মেকানিক্স পড়ার পরে সাপোজ অন্য একটা সাবজেক্ট ধরলে মাথার ভিতরে ওই কোয়ান্টাম মেকানিক্স এর বিষয়গুলো স্যার ঘোরে স্যার, অন্য বিষয়ে আর স্যার ঢুকতে চায় না। এটা ওই যে ইনডিস্টিংগুইশেবল করে ফেলতে হবে নিজের মধ্যে। বুঝছো? এটা এখানে মধুর প্রবলেম স্যার, এ আসলে ফেস করতেছি স্যার এখন। হুম, না, এটা থাকলে তো হবে না। মুহূর্তের মধ্যে তোমার কনসেন্ট্রেশনকে ওই সাবজেক্টের উপর ফোকাস করতে হবে। এটা প্র্যাকটিস করো। ঠিক আছে তাহলে, ভালো থেকো সবাই। আগামীকাল তাহলে আমরা কি নিয়ে আলোচনা করবো? ইলেকট্রনিক্স নিয়ে আলোচনার দরকার আছে নাকি শাখান? আর ইলেকট্রনিক্স থেকে কিছু বাকি আছে? স্যার আমি যদি বলি স্যার ইলেকট্রনিক্স আর পড়ানোর স্যার আপনার কিছু নেই স্যার। আমরা নিজে নিজে পড়ি, যদি কোনো সমস্যা হয় স্যার আমরা আপনাকে অবগত করবো স্যার, আপনি শুধু আমাদের ওটা দেখাই দিবেন। এটা ঠিক স্যার আমার আছে। একটা মত। অন্যান্যরা কি বলে দেখো, তোমরা দেখো গ্রুপে আলোচনা করো। আর আরেকটা রইলো হচ্ছে সলিড। তো সলিডের, তাহলে সলিড দিই কালকে, সলিড দেখি কার কি অবস্থা। হ্যাঁ স্যার, সলিডটা স্যার একটু টাইম দিতে হবে। ঠিক আছে, তাহলে আগামীকাল সলিড স্টেটে ক্লাস দেবো। শুভরাত্রি, সবাই ভালো থেকো। শুভরাত্রি স্যার।